হ্যাঁ, আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের টেক্সটাইল এবং গার্মেন্টস ডিপার্টমেন্টের আমার প্রাণের চেয়ে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোন, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সকালে ভালো করে খাওয়া দাওয়া করে আসছো। যেহেতু বাসায় থাকো, বাসার রান্নাবান্না করে খাইতে তো অনেক মজা লাগে, মায়ের হাতের রান্না। তো আজকে আমাদের ক্লাসের টপিকসটা সাবজেক্টটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড ডিজাইন। হ্যাঁ, এটা তোমার সেমিস্টার 7 আর টেকনোলজি হচ্ছে টেক্সটাইল এবং গার্মেন্টস দুটো মিলে। হ্যাঁ, আমাদের আজকের এই ক্লাস। এর আগে কিন্তু আমি 1, 2, 3 অধ্যায় পড়াই দিচ্ছি। সাধারণত 1, 2, 3 অধ্যায় পড়ালে আমি মিনিমাম 3টা পরীক্ষা নিতাম ক্লাসে। তো যেহেতু এখানে পরীক্ষা নেওয়ার একটু সুযোগ কম, একবারেই তোমাদের মধ্যপর্ব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তাই এই অধ্যায়গুলো তোমরা মানে খুব দ্রুত পড়ে ফেলাও। আর মিড টার্ম তো তোমাদের সামনে মাসের 20 তারিখের মধ্যেই শুরু হবে মধ্যপর্বটা, এবং মধ্যপর্ব পরীক্ষা চলমান থাকবে, পাশাপাশি ক্লাস কিন্তু বন্ধ থাকবে না, ক্লাসও চলমান থাকবে। তাহলে যে বিষয়টা এখন উঠে আসতেছে যে আমরা হয়তো নাকে মুখে ভাত দেওয়ার মতো চিন্তা করতে পারি যে এখন আমাদের যে অবস্থা, একটু পরেই বের হব এই অবস্থা। তারপরেও তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে সপ্তম পর্বের, সেখানে কাজটা সম্পূর্ণ করতে হয়। ঠিক আছে, সেটা তোমাদের ডিসেম্বর থেকেই শুরু হবে। সব মিলিয়ে একটা দৌড়ঝাঁপ কিন্তু তোমাদের অবশ্যই শুরু হওয়া উচিত, আর থেমে থাকার সময় নাই। এবারে আমরা আসি মেইন আলোচনায়। আজকের 4 নম্বর অধ্যায়টা, সেটির নাম হচ্ছে ফ্যাশনের উপাদান এবং ফার প্রস্তুত করো। ফ্যাশনের উপাদান ও ফার এবং পশুর চামড়া, অথবা অবলিক দিয়া দেওয়া যেতে পারে পশুর চামড়া প্রস্তুত করে। তো প্রথমে যে কথাটা আছে ফ্যাশনের উপাদান, তো এর আগে তো আমরা ফ্যাশন জিনিসটা সম্বন্ধে ভালো জানছি যে কোনো একটা রুচিশীল জিনিস যদি মানুষ গ্রহণ করে, সেই রুচিশীল স্টাইলটি নিজের মাঝখানে ধারণ করে, তাহলে সেটি একটা ফ্যাশনে পরিণত হয়। তার মানে স্টাইল এবং ফ্যাশন, প্রথমে স্টাইল, তারপর গৃহীত বা গ্রহণ করা যদি মানুষ হয়ে থাকে বা মানুষের কাছে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ওটাকে বলবো আমরা ফ্যাশন। এখন ফ্যাশন, তো এর আবার উপাদান কি? তো আমরা কিন্তু ফ্যাশনকে আমরা উপাদান যেটা বলতেছি যে একটি পরিপূর্ণ ফ্যাশন শুধু দেহের মধ্যে জামা কাপড় দিলেই ফুটিয়ে ওঠে, এটা যেমন ঠিক। অধিকতর সুন্দর করার ক্ষেত্রে, ফ্যাশনকে আধুনিক করার ক্ষেত্রে আমরা কিন্তু জামার পাশাপাশি আমরা নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, প্রয়োজনের চাহিদা অনুযায়ী, যেমন আমরা কী ব্যবহার করি, জুতা ব্যবহার করি, মেয়েরা বিভিন্ন জুয়েলারি ব্যবহার করে, তারপরে হ্যান্ডব্যাগ, পার্স, গ্লাভস, স্কার্ট, হ্যাঁ, তারপরে মনে করো যে কি বলে যে কসমেটিক যেগুলো আছে, হ্যাঁ, শার্ট, জাম্পার, আরও যে কিছু আন্ডারগার্মেন্টস আছে যেগুলো শরীরের অভ্যন্তরে পরানো হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আছে ফ্যাশনের উপাদান, যা পরলে তোমার ওই যে তোমার গায়ে যে পোশাকের মাধ্যমে ফ্যাশনটা তৈরি হয়েছে সেটি আরও সুন্দর ভাবে ফুটে গর্জিয়াস লাগে। তো এই জন্য আমাদের যে ফ্যাশনের উপাদান যেগুলো আছে, আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা 4 নম্বর পেজের প্রথম পেজেই যাও।
দেখো অধ্যায় 4-এর প্রথম পেজেই লেখা আছে জুতা, বুট জুতা, স্যান্ডেল, মোজা, হ্যাট, ক্যাপ, স্কার্ফ, টাই, বের, হ্যান্ডব্যাগ, ছাতা, কস্টিউম মানে বিভিন্ন ধরনের পোশাক, কন্ট্যাক্ট লেন্স, জুয়েলারি, ঘড়ি, শার্ট, কোট, জাম্পার, সোয়েটার, ঠিক আছে, জ্যাকেট, স্কার্ট, পায়জামা ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো পরলে কি হয়, মানে ফ্যাশনটা আরও বেশি। এই একটা শুধু উদাহরণ দিচ্ছি যে ক্রিস্টিয়ানো রোনালদো মানে ভালো মানের একজন মডেল ফ্যাশনার, অর্থাৎ তার মাঝখানে আমরা ফ্যাশন দেখতে পাই। ক্রিস্টিয়ানো রোনালদো যে আন্ডারওয়্যারটি ব্যবহার করে, শুধু ও আন্ডারওয়্যার ব্যবহার ওই ব্র্যান্ড করে জন্য ওই ব্র্যান্ডের হাজার হাজার কোটি টাকার আন্ডারওয়্যার বিক্রি হয়। তাহলে একটি মানুষের গায়ের পোশাক সবার কাছে যদি মানুষটাই গ্রহণযোগ্য হয়, পোশাকটা অটোমেটিক্যালি গ্রহণযোগ্য হয়। তারপর ও যে শ্যাম্পু ব্যবহার করে, হ্যাঁ, ইউনিলিভারের এই শ্যাম্পুটা ব্যবহার কারণে ওই রোনালদো কেন ব্যবহার করে, যেন আমরাও উঠে পড়ে যে আমিও ব্যবহার করব। এগুলো কিন্তু একটা ফ্যাশনের অংশ, যে আমরা চুলগুলো একটু সুন্দর করে কাটবো, সেই চুলগুলো আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব, সেটি আমরা সুন্দরভাবে আঁচড়াবো, গায়ে জামা পরবো, তারপর একটা সুন্দর স্কার্ট বা আমাদের পুরুষের জ্যাকেট, সোয়েটার পরবো, কখনো বুট জুতা, কখনো স্যান্ডেল, কখনো বা নর্মাল জুতা পরবো। প্রয়োজনে আমরা মানে ঘড়ি বা কোট আর অনেক অ্যাক্সেসরিজ উপাদান এই পেজের মধ্যে দেওয়া আছে। তোমরা এগুলো পরে কিন্তু এই ফ্যাশনের মানদণ্ডটাকে আরও এগিয়ে নিতে পারো। তাহলে আমরা ফ্যাশনের কিছু জিনিসগুলো অক্সিলারি সাহায্যকারী জিনিস কাপড়ের বাইরে, সেগুলো আমরা সম্বন্ধে ধারণা পাইলাম। এবারে পরবর্তীটি আছে ফার প্রস্তুতকরণ, অর্থাৎ পশুর চামড়ার প্রস্তুতকরণ। আচ্ছা, তো এখন এর একটু লক্ষ্য রাখো, লেখা আছে প্রথম থেকেই পড়ি, প্রথম 4.1 নাম্বার যে অনুচ্ছেদটা আছে সেখানে লেখা আছে অ্যাক্সেসরিজ বা পোশাকের উপাদান সমূহ যেমন জুতা, হাত ব্যাগ এবং জুয়েলারি সমূহকে পোশাকের সাথে কোঅর্ডিনেট মানে সমন্বয় করে একটা পরিপূর্ণ ফ্যাশন পাওয়া যায়। গত কয়েক বছর যাবৎ অ্যাক্সেসরিজ শিল্পগুলো অ্যাক্সেসরিজ তৈরি ও বিক্রয়ের কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে যেগুলো হ্যান্ডব্যাগ, গ্লাভস, স্কার্ফ বা মিলিনারি এবং জুয়েলারি শিল্পকে অন্তর্ভুক্ত করেছে, মানে তারা এগুলো তৈরি করা শুরু করে দিচ্ছে। পোশাক ব্যবসার মতোই এখন অ্যাক্সেসরিজ মানে যেমন হ্যান্ডব্যাগ, পার্স, তারপরে মনে করো যে জুয়েলারি, এগুলো কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে। ঠিক আছে, এখন আমরা তার মধ্যে যেটা আমাদের এখন মেইন জিনিস ফুটওয়্যার, তোমরা জেনে খুশি হবা যে আমাদের দেশের জুতা তো একসময় মানে আমরা গতানুগতিক বাটা জুতা ছাড়া আর কিছু পাইতাম না। আমাদের যদি একটু 25-30 বছর দিকে তাকানো যায় তাহলে বাটা, আফজাল বা এই ধরনের প্রাচীন কিছু ব্র্যান্ড পাওয়া যাবে। প্রাচীন বলতে মানে আগের কিছু ভূতপূর্ব ব্র্যান্ড পাওয়া যাবে, কিন্তু বর্তমানে আমরা অনেক ব্র্যান্ড আমাদের দেশে দেখতে পাই। এই ব্র্যান্ডগুলোর এখানে আসার নেপথ্যে আছে আমরা কিন্তু জুতা আমরা কিন্তু বাংলাদেশ থেকে অনেক দেশে রপ্তানি করি, এবং বায়ার যেমন আমাদের তাদের ফ্যাশনের জামা কেনে, তাদের পোশাক কেনে, অনুরূপ তারা আবার আমাদের জুতাও কেনে। যেমন একটি বড় বায়ের নাম হচ্ছে H&M। এই H&M কিডস মানে শিশুদের পোশাক, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, সব ধরনের শীত এবং গরমের পোশাক পরিধান করে। কিন্তু তারা, আমরা কি মনে করি যে তারা আমাদের জুতা কেনে তার ব্যবসা, যেখানেই লাভ সেখানেই ব্যবসা, যেখানেই মুনাফা নিশ্চিত করা যাবে, বাইরে ব্যবসা করে আর্থিক স্বচ্ছতা ভালো আসবে, সেই জায়গাগুলো যদি জুতাই হোক আর মাথার করে পণ্যই হোক, সেটা আমরা অবশ্যই দেখি এটা করা যায়। তো এই হচ্ছে এইভাবে আসলে জুতা আমাদের দেশে এখন বেশ রপ্তানি, বিশেষ করে পোশাক শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছিল, জুতা শিল্পটা ওইভাবে এগিয়ে যাচ্ছে। আমরা ফ্রান্স, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে
অনেক দেশে আমরা জুতা রপ্তানি করি। এখন কোনগুলো আমরা রপ্তানি করি? আমাদের জন্য সেই জুতার কারখানাও আছে, যেমন অ্যাপেক্স, এটা একটি আমাদের দেশীয় ব্র্যান্ড। অ্যাপেক্সের মাধ্যমে আমরা দেশের বাইরে জুতো পাঠাই। এবং বিশেষ করে বাহিরের যে ব্র্যান্ডগুলো আছে আমরা দেখতে পাই, যেমন তোমার ইটালির ব্র্যান্ড আছে, এগুলো সবগুলোই দেখা যায় যে আমাদের দেশ থেকেও পণ্য তারা নেয়, অন্য দেশ থেকেও তারা নেয়। তো এটা সোজা কথা যেটা বলতেছি যে পোশাক যেমন রপ্তানি করি, জুতাও এখন রপ্তানি করি। জুতো তৈরি করতে গেলে কি লাগে? জুতার মেইনলি যেমন আমাদের ফেব্রিক লাগে, ওখানে চামড়া লাগে, স্কার্ফ লাগে, সুইড লাগে, প্লেট লাগে, ক্যানভাস কাপড় লাগে। এগুলো দিয়ে কিন্তু আমরা জুতা তৈরি করে থাকি। এখন জুতো তৈরি করতে আবার কি লাগে? সেলাই মেশিন লাগে। জুতার জন্য আবার কি কাটার জন্য কাটিং মেশিন লাগে। মানে পোশাক শিল্প আর জুতো শিল্পটা কিছুটা ভাই ভাই, মানে সম্পর্কটা কাছাকাছি। তাহলে আমরা এখন ফুটওয়্যারে যাই। অ্যাক্সেসরিজ উৎপাদন, মানে ফ্যাশনের অ্যাক্সেসরিজ উৎপাদনের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন লক্ষ্য করা যায় ফুটওয়্যার, যেমন জুতা, স্যান্ডেল, বুট ইত্যাদি। প্রতি বছর বিশ্বে 7 বিলিয়ন জোড়া জুতা উৎপাদিত হয়। জুতা বিভিন্ন প্রকার বস্তু থেকে তৈরি হয়, যেমন কাপ, কিট, সুইট, নরম চামড়া, কৃত্রিম কাপড়, ক্যানভাস কাপড় ইত্যাদি থেকে, একটু আগে যেটা বললাম। তারপর ডিজাইন অফ লেদার ফ্যাশন শুজ। ফ্যাশনের শুজ লেদার মানে চামড়া, তার ডিজাইনটা কীভাবে আসে? এগুলো মূলত আসে ইউরোপ থেকে। 2 জন ডিজাইনার আছে, ম্যানোলো ব্লাহিক এবং রবার্ট মানে সেরিজরিক, মহিলাদের জুতা তৈরির ক্ষেত্রে এক নতুন ধারা প্রবর্তন করেছেন। জুতা ডিজাইনারগণ সবসময় চিন্তা করে যাতে জুতাগুলো সবার সাথে মানানসই হয়। তাহলে আমরা মানে ফ্যাশনের যে উপাদান ফুটওয়্যার আছে, সেখান থেকে আমরা কিছুটা ধারণা পাইলাম। এবার আসি 42 পেজে 4.6 অনুচ্ছেদ। হ্যাঁ, 42 পেজের 4.6 অনুচ্ছেদ। ওখানে লেখা আছে ফার গার্মেন্টস উৎপাদন সম্বন্ধে আলোচনা করো। তাহলে ফ্যাশনের উৎপাদন এখানে নাই, ফার গার্মেন্টস উৎপাদন। তো এই ফার গার্মেন্টস উৎপাদন করতে গেলে আমাদের, তো আমি বলছি যে আমাদের এই ফারটা হচ্ছে পশুর চামড়া থেকে আসে, ঠিক আছে? তো সেটি আমাদের মানে কিভাবে এই আমাদের যে ট্যানারি শিল্প আছে, এই চামড়ার শিল্পকে বলা হয় ট্যানারি শিল্প। এবং এই চামড়ার উপর পড়াশোনা করা ছেলেরা কিন্তু এখানে তাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলা কৌশলগুলো প্রয়োগ করে থাকেন। এবং এই চামড়ার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ আছে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটি দ্বারা চালিত একটি কলেজ আছে, সেটির নাম হলো কলেজ অফ লেদার ইঞ্জিনিয়ারিং। এটি আমাদের কলেজটি আছে ঢাকার যে ট্যানারি শিল্পগুলো যেখানে আছে হাজারীবাগ, সেই ট্যানারি শিল্পের সাথে আছে হাজারীবাগেই অবস্থিত কলেজ অফ লেদার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখানে দিয়ে আগে কিন্তু যারা বের হতো তাদের সংখ্যা কম থাকার কারণে আমরা এই টেক্সটাইল শিল্প থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আমরা চামড়া শিল্পে লাগাইতাম। মানে প্রসেসিং ভিন্ন হলেও তো মেধাটা কাজে লাগানো যায়। তো এই হলো ব্যাপার। তো প্রথমে আমরা এর পাই টু পাই মানে লাইন টু লাইন বুঝাই দিচ্ছি। তোমরা 42 পেজে যাও। ফার হলো পশুজাত দ্রব্য। ফার এক ধরনের লোমশ জাতীয় পোশাক। লোম মানে যে আঁশ, যা শীত প্রধান দেশে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার বন্য পশুর লোম থেকে এই সংগ্রহ করা হয় ফার। ফার পোশাকটা চামড়া, কিন্তু কোন চামড়া? লোমশ চামড়া। যারা যে পশুর গায়ে লোম আছে সেই লোমশ চামড়া থেকে আমরা ফার পোশাকটা পাই। ফার লম্বা, খাটো বা মসৃণ খসখসে হতে পারে। 8 থেকে 10% ফার আমরা পশু
যে আছে বন্য পশু থেকে সংগ্রহ করে থাকি, আর বাকি 90% ফার আমরা গৃহপালিত পশু থেকে সংগ্রহ করে থাকি। তো বন্য প্রাণী তো ধরা মুশকিল, কারণ জানো বনে যে প্রাণী থাকে তাকে বলা হয় বন্য। গৃহে যে প্রাণী বাস করে বা আমরা গৃহে যে প্রাণীকে আমরা চাষ করি বা কি বলে নিজের মানে গৃহে তাকে আমি মানুষ করি, লালন পালন করি, সেটার নাম হচ্ছে গৃহপালিত। তো আমাদের এই বন্য ফার গার্মেন্টসে যে কোয়ান্টিটির আগে, অর্থাৎ বন্য পশুর চামড়া লাগে, লোমশ চামড়া, সেটি আমরা প্রায় 90% গৃহপালিত পশু পাই। কারণ গৃহপালিত পশুটা একটি উদ্দেশ্যে সেখানে পালন করা হয়, বিক্রির উদ্দেশ্যে পালন করা হয়, যে একটা নির্দিষ্ট সময় ধরে লালন পালন করার পর যখন সেটি মানে পরিপক্কতা ম্যাচুরিটি হয়ে যায়, তখন ওই পশুটি বিক্রি করে দেওয়ার জন্য তার যে লালন পালনকারী আছে সে চেষ্টা করে ওই পশু বিক্রির মাধ্যমে লভ্যাংশ অর্জন করে তার জীবিকা নির্বাহ করবে এবং পরবর্তীতে আবার একটি পশু কিনতে পারে। তো এই ফার যেহেতু আমরা এখানে 90% পাই, এটা অ্যাভেলেবেল হয়, আর বন্য থেকে আমাদের কম হয়, কারণ বন্য প্রাণী পাওয়া যায় কম, প্লাস বন্য প্রাণী মানে ধ্বংস বা বন্য প্রাণী মারার এগুলোর আইন আছে, এটা সহজে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো ফার পশু 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, ব্রাইডিং অ্যানিমেল, আর একটা হচ্ছে ফার্ম অ্যানিমেল। তো ওয়াইল্ড মানে হচ্ছে যেগুলো আমাদের বন্য প্রাণী থাকে, যেমন বাঘ। ব্রাইডিং অ্যানিমেল যেমন হচ্ছে মিং, মুস, কাট। ফার্মের মধ্যে হয় ল্যাম্প, স্লিপগট, কালফেক্ট। ঠিক আছে, এখন আসি ফার তৈরির যে চার্ট, এটা আমাদের লাগবে না, আমাদের উপরের অংশটুকুই শেষ। এখন উপরের যে 3 প্রকার দেওয়া আছে এটি না দিলেও চলবে, উপরের আলোচনার সাথে এই প্রস্তুত প্রণালী এগুলোই হয়ে যাবে। কথা ক্লিয়ার আমার? অর্থাৎ ফার থেকে যে 90% গৃহপালিত পশু সংগ্রহ করা হয়, এই অনুচ্ছেদটুকু প্রথমে এই অনুচ্ছেদটুকু লিখবো। আর ফার পশুর চামড়াতে 3 প্রকার, ওটা আমরা নিচ থেকে লিখবো না। তারপর আমরা লিখবো ফার গার্মেন্টস বা ফার পোশাক তৈরিকরণ প্রণালী। ট্যানারি শিল্পে যে কাজটা হয়, আমরা ওয়েট প্রসেসিং যেভাবে করি কাপড় প্রসেসিং, ঠিক এরকম চামড়া প্রসেসিং করতে হয়। প্রথমে বলছে শোকিং। শোকিং মানে হচ্ছে ধোয়া, শোক মানে হচ্ছে ধোয়া। এই চামড়াটাকে ধোয়াকে বলা হয় চামড়া ধোয়া, এটি হচ্ছে সোকিং। পশুর চামড়া ধৌত করাকে বলা হয় সোকিং পানিতে। তারপরে বলা হচ্ছে যে সোকিং করা মানে পানিতে ধৌত করে আমরা শুকাবো, তারপরে প্রাকৃতিক লিকার দ্বারা আবার ওয়াশ করব। প্রাকৃতিক লিকার বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের যে ডিটারজেন্ট বা যেগুলো মানে চামড়া পরিষ্কার করার মতো যে কেমিক্যালগুলো আছে ইন্ডাস্ট্রিতে, সেগুলো দ্বারা আমরা ধৌতকরণ করব। তারপর আমরা ফ্লেশিং করব। আমরা চামড়া থেকে ফ্লেশিং মানে যে স্কাউরিং আছে না, চামড়া থেকে চর্বি, তেল, মোম এইগুলো দূর করা, ঠিক আমার চামড়ার মধ্যেও যে চর্বি আছে সেই চর্বি জাতীয় পদার্থের জন্য আমরা ফ্লেশিং করব। তারপর আমরা পিকিং করব, অর্থাৎ শক্তভাবে চামড়াকে আটকা দেব। চতুর্দিক থেকে চামড়াটাকে বিছানোর পরে এই চতুর্দিক থেকে আমরা প্যারাক দিয়ে বিভিন্ন ক্লিপ দিয়ে আটকে চামড়া টান করে আমরা শুকাবো। তারপর বলছে ট্যানিং, অর্থাৎ মূল ক্রিলটাকে ভালোভাবে কনভার্ট করতে হবে, মানে টান অবস্থায় রাখতে হবে। তৈলাক্তকরণ, এরপর ওই সিনথেটিক বা সিনথেনিং দ্বারা তৈলাক্ত করতে হবে। পানি দূরীকরণ, এটি মেশিনের সাহায্যে প্রেস করে চামড়ার মাধ্যমে দূর করে পানি, মানে চামড়াতে আমাদের যখন আমরা চামড়াটা তখন কাঁচা চামড়াটা, তখন ওটা চাপলে বা চাপ দিলে অবশ্যই চামড়ার সাথে তার ওয়াটার মানে পানিটা চলে আসবে, সেটি আমরা এই ডিওয়াটারিংয়ের মাধ্যমে পানি দূর করব। তারপরে বলছে ড্রাই কন্টিনেটিং, মানে ময়লা দূর করার জন্য ব্যবহার করব। তারপরে দেওয়া আছে শ্রাইনিং, চামড়া যাতে কুঁচকে না যায় তার জন্য কিছু ব্যবহার করব। স্ট্রেচিং, প্রকৃত আকার ফিরিয়ে আনার জন্য চামড়াকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর স্ট্রেচিং করা হয়, মানে টানা হয়। আমরা বিভিন্ন প্রসেসিং করার পর যদি ছোটো হয়ে যায় আবার টানিয়ে আমরা বড় করতে পারি, সেটা দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। তারপর মেন্ডিং, এটি হচ্ছে সমাপনী প্রক্রিয়া, এতে বিভিন্ন ধরনের ত্রুটি দূর হয়ে থাকে। তারপর ফিনিশিং, এই ধাপে
ফারকে কিছুটা সৌন্দর্য বৃদ্ধি করা হয়। শিয়ারিং মানে এই ধাপে কয়েকটা কি শেয়ার মানে মানে ছাটা হয় বা কাটা হয়, ঠিক আছে। ফার মানে কিছু আঁশকে স্থান বিশেষে ছাটা হয় বা তার যে কি গার্ড হেয়ার সমূহকে অর্থাৎ উপরের ভাগে যে হেয়ার আছে অতিরিক্ত সেটাকে তুলে ফেলা হয়, তারপর আয়রন করা হয়, তারপর তা দিয়ে গার্মেন্টস তৈরি করা হয়। মানে পুরো জায়গাটা আছে মানে যেটা বলবো যে প্রসেসিং ওয়েট প্রসেসিংয়ের মতো। প্রথমেই আছে শোকিং, সাধারণ পানি ধৌত করে শুকিয়ে নেওয়া হবে, তারপর ওয়াশিং অর্থাৎ ভালো করে ডিটারজেন্ট বা যে কোনো কেমিক্যালের মাধ্যমে আমরা ব্লিচিং ব্যবহার করে পরিষ্কার করবো কিনা সেটা ইন্ডাস্ট্রির মানে যে কেমিক্যাল দিবে সেটা দিয়ে আমরা করব। তারপর ফ্লেশিং মানে চামড়া থেকে মম চর্বি জাতীয় দূর করব। তারপর পিকিং চামড়াকে টান টান করব। তারপর ট্যানিং এই টান টান চামড়াকে বিভিন্ন ক্রিল দিয়ে আটকিয়ে রাখবো। পানি দূরকরণ, এরপর চামড়া থেকে টান টান করে প্রসেসিং করে যে পানি দূর হবে সেটাকে আবার আমরা পানিটা দূর করব। ড্রাই কন্ডিংটিং, তারপর আবার আমরা সেখান থেকে ময়লা দূর করব। স্ট্রাইনিং চামড়া যাতে কুচকে না যায় সেদিকটা দেখবো। স্ট্রেচিং চামড়ার প্রকৃত দৈর্ঘ্য ফিরিয়ে আনার জন্য দুই পাশ থেকে দৈর্ঘ্য প্রস্থ আমরা টান টান করবো আবার। তারপর বলা আছে ফিনিশিং, এখানে একটু চামড়ার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। শিয়ারিং মানে হচ্ছে চামড়া থেকে যে অতিরিক্ত আলগা আঁশ আছে সেগুলো দূর করা হয়। তারপরে আয়রন মানে হচ্ছে হিটেড রোলার বা কম রোলার হিটের দ্বারা আয়রন মেশিনের সাহায্যে ডিস্টোশন বা ইরেগুলারিটি অপারেশন করা, অর্থাৎ ফারের গ্লোজ বর্ধিত হয়। মানে মানে আমরা যদি আয়রন করি তাহলে কী হবে, চামড়াটা একটু বাড়বে, স্মুথ হবে। তারপর সেটি দিয়ে আমরা গার্মেন্টস ধাপে ধাপে তৈরি করব। এই হচ্ছে ফার গার্মেন্টস উৎপাদন সম্বন্ধে বর্ণনা। তো এটা কিন্তু ফার গার্মেন্টস উৎপাদনের সম্বন্ধে আলোচনা, ফার গার্মেন্টস উৎপাদন সম্বন্ধে আলোচনা। তো এখন আমরা দেখব লেদারের শ্রেণীবিভাগ, ঠিক আছে। তো লেদারের শ্রেণীবিভাগ বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের যে চামড়া শিল্প আছে বা চামড়া আছে সেটি আমরা দুইভাবে পাই, গৃহপালিত আকারে পাই, বন্য পশু থেকে পাই। এই চামড়া যে আছে এই সংগ্রহের উপর ভিত্তি করে হচ্ছে দুই প্রকার, সেটি হচ্ছে গৃহপালিত পশু আর বন্য পশু। সাইজ মানে পশুর সাইজ বা আকারের উপর ভিত্তি করে দুই প্রকার, যেমন একটা হাইড একটা স্কিন। হাইড বলা হয় বড় পশু যেমন গরু মহিষ উট, আর স্কিন বলা হয় ছোট পশু যেমন ছাগল ভেড়া খরগোশ। লেয়ার হলো মানে তার পর্তা, চামড়ার পর্তার উপর ভিত্তি করে আমরা চার প্রকার পাই, ইন্টার লেয়ার, আউটার লেয়ার, আন্ডার লেয়ার, কোনিয়াম লেয়ার। উৎপাদনের উপর ভিত্তি করে চামড়া তিন প্রকার। এই প্রোডাকশন অফ বিম হাউস লেখা আছে ইংলিশে, সোকিং, লাইনিং, ফ্লেশিং। আর দুই প্রকার আছে ডি ওয়াটারিং, ড্রাই, মানে যে প্রসেসগুলো আমরা উৎপাদন করছি সেটা না দিয়ে তুমি এই শুধু ক খ দিলেই হয়ে যাবে, ক খ গ দিলেই হয়ে যাবে। এবারে ফার উৎপাদন সম্বন্ধে আলোচনা না, ফার গার্মেন্টস যে বানায় মানে পোশাক যে বানায় সেই সম্বন্ধে আমরা এবার শিখব। যদি গার্মেন্টস উৎপাদন প্রণালী ব্যাখ্যা করে তাহলে এই ছোটোটা হবে। আর ফার গার্মেন্টস সম্বন্ধে আলোচনা বললে আমি যেটা আগে বললাম সেটা হবে। তো এখানে আমাদের প্রথম যে আছে ফার গার্মেন্টস উৎপাদন প্রণালীর ব্যাখ্যা। ফার গার্মেন্টস প্রধানত বা সাধারণত স্কিন অন স্কিন পদ্ধতিতে এবং লেটিং আউট পদ্ধতি তৈরি করা হয়। স্কিন মানে কি, সাবন, অর্থাৎ ফেস টু ফেস করা হয়। এবং প্রথমে আমরা ফার গার্মেন্টসের জন্য ডিজাইন পাই, অর্থাৎ একটা ডিজাইন জুতার হোক বা কোনো চামড়ার ব্যাগ হোক, সেই ডিজাইনটা আমাদের মাঝখানে প্রথমত আসে। এই ডিজাইনটা অনুযায়ী আমরা কি করি, এর আগে দেখছি আমরা প্রথমে প্যাটার্ন তৈরি করি। সেটা নমুনা প্যাটার্ন হতে পারে, ব্লক প্যাটার্ন হতে পারে, সর্বশেষ যা স্যাম্পল প্যাটার্ন হতেই পারে, আমাদের ওয়ার্কিং প্যাটার্নও হতে পারে। তো প্রথমে প্যাটার্ন তৈরি করব, সেই প্যাটার্ন যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আমরা চামড়া বিছানোর স্প্রেডিংয়ের কাজটা করব। চামড়া বিছানোর পর সেটি আমরা কাটিং মেশিন দিয়ে আমাদের মার্কার এবং প্যাটার্ন অনুযায়ী কাটবো। তারপর কাটিং করা পার্টসগুলো আমরা আবার শর্টিং এবং বান্ডেলিং অর্থাৎ বাছাই করে করে সাইজ ওয়াইজ বাছাই করে করে আমরা বাধাই করব। তারপর সুইং বা অ্যাসেম্বলিং করব, অর্থাৎ সেলাই করে সাজাবো। তারপর সর্বশেষ ফিনিশিং
করব। এই কথাগুলো এই পরের পেজে বলা আছে। যেমন ডিজাইন, ফার গার্মেন্টস তৈরির জন্য প্রথমে একটি নির্দিষ্ট ডিজাইন নির্বাচন করতে হবে, সেই ডিজাইন অনুযায়ী পোশাক তৈরি করতে হবে। পরবর্তীতে হচ্ছে প্যাটার্ন মেকিং, পোশাকের কাপড় মানে ফার গার্মেন্টসের যে চামড়া কাটার জন্য আমরা প্যাটার্ন তৈরি করতে হবে এবং এই প্যাটার্ন হতে আমাদের একটি নমুনা পোশাকের নমুনা প্যাটার্ন তৈরি করে সেই নমুনা পোশাকও তৈরি করতে হবে। পোশাক মানে জুতো তৈরি করতে হবে, তৈরি করে আমরা সেই মানে ত্রুটিগুলো দূর করব, উৎপাদনে যে ত্রুটি আসতে পারে, তারপর বায়ার যদি অনুমোদন দেয় সেইটি আমাদের প্যাটার্ন দিয়ে আমরা এখন কাপড় কাটবো। সেই লক্ষ্যে আমরা এবার কাপড় বিছাবো, কাটিং করব, শর্টিং মানে বাছাই করে বাঁধাই করব, সেলাই করব এবং সর্বশেষ ফিনিশিং করব। তো এখন আমরা যেটি আমরা এখন বুঝলাম সেটি হচ্ছে আমরা এইটুকুই পড়লাম আজকে, যে অতি সংক্ষিপ্ত তোমরা পড়লা 2 নাম্বার, জুতা কোন ধরনের বস্তু থেকে তৈরি করা হয়, 3টে লাগে, চামড়াও লাগে, ক্যানভাস লাগে, কাপ কিট, ফ্লুইড লাগে। তারপরে ফুটওয়্যার হিসেবে কী কী ব্যবহার করা হয় বললেই বুঝতে পারবা। তাহলে আমরা 2 পড়লাম, 4 পড়লাম, 6 পড়ব, 7 পড়ব, 8 পড়ব, 9 পড়ব, 10 পড়ব, 11 পড়ব, 12 পড়ব। সাজেশন এই সব পড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 2, 4, 6 থেকে 12, 6 থেকে 12, 6 থেকে 15 দিলেন। সংক্ষিপ্ত আসি, আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিভিন্ন ফ্যাশন সেন্টারের নাম, ফ্যাশন অ্যাক্সেসরিজ পড়ছো, ফার পোশাক পড়ছো, ব্রাইডিং পড়ছো, ফার থেকে ইলাস্টিকের ব্যবহার পাবা। পোশাকের কোন কোন স্থানে জিপার ব্যবহার করা হয়, জিপার মানে চেইন ব্যবহার করা হয়, এটা পারবা। ফ্যাশন অ্যাক্সেসরিজ কি, লেবেল কাকে বলে, জুতো তৈরির ধাপগুলো কী কী, এটা তো দেওয়াই আছে। তো লেবেল হচ্ছে এইটা একটু পড়াই দিচ্ছি, তার মধ্যে সাজেশনটা দিয়ে দেই। 1, 2, 3, 5, 7, 10, 11, 13, 14, 15। এই হচ্ছে আমাদের এখানে। আর এখানে তোমাদের রচনামূলক এক 6, 7 যেটি একই উত্তর। ফার প্রক্রিয়াজাত এবং ফার গার্মেন্টস উৎপাদন প্রণালী একই উত্তর। হ্যাঁ, 4.6 এবং এটা হচ্ছে 4.6.2। তো এই হচ্ছে আমাদের আজকের মানে সাজেশান। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে আমরা যে কথাগুলো আলোচনা করছি সেখান থেকে আমরা একটা জিনিসই আমাদের এখানে সমস্যা হচ্ছে যে ইলাস্টিক বা ওই যে আমাদের রাবার কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন কুচিযুক্ত জামাতে ব্যবহার করা হয়, আন্ডারওয়্যারের যে মানে বেল্টটা আছে যেটা আমরা কোমরে থাকে সেটা ব্যবহার করা হয়, বাচ্চাদের পোশাকের কোমরে ব্যবহার করা হয়, কোনো ফ্যাশনের পোশাকেও ইলাস্টিক ব্যবহার করা যায়। পোশাকের কোন কোন স্থানে জিপার বা চেইন ব্যবহার করা হয়, মহিলাদের স্কার্ট তৈরিতে, পুরুষদের পোশাক তৈরিতে, বাচ্চাদের পোশাক তৈরিতে, লম্বা কোট তৈরিতে এবং সুটকেস তৈরিতে। এছাড়াও লেডিস ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদিতেও জিপার ব্যবহার করা হয়। ফ্যাশন অ্যাক্সেসরিজ তো বুঝছো। লেবেল হচ্ছে কি, লেবেল হলো একটা প্রতীক বা একটা সাংকেতিক চিহ্ন যার আবিধানিক অর্থ খুঁজে বের করা খুবই কষ্টকর। এখানে লেবেল বলতে যেটা বোঝাচ্ছে আমাদের বিভিন্ন চিহ্ন বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা তথ্য প্রকাশ করি। যেমন লেবেলের আবিধানিক অর্থ খুঁজে বের করা খুব কষ্ট করতে হবে। সহজ কথায় চিহ্ন বা প্রতীককে লেবেল বোঝায়। কোনো বস্তুর পরিচয়ের জন্য মালিকানা বা ব্যবসায়ের কোনো চিহ্ন বা যে প্রতীকের মানে কোনো বস্তুর পরিচয় জানবো যে এটি কী দিয়ে তৈরি, কিভাবে এটা উৎপাদন হয়েছে,
এবং ওই মালিকটা কি, তার ব্যবসায়িক কোনো চিহ্ন বা প্রতীক এর জন্য যে নাম ব্যবহার করা হয়, সেই উক্ত লেখা নাম বা বুননের জন্য যে চিহ্ন বা কাপড় থাকে সেটাকে বলা হয় লিবন, মানে লেবেল। চিহ্নটা যেখানে থাকে ওটাকে বলা হয় লেবেল। তোমরা ক্লোদিং 1-2-তে এই লেবেল, বিশেষ করে ক্লোদিং 2-তে লাস্টের দুটো অধ্যায় শুধু কেয়ার লেভেল এবং এই লেভেল নিয়ে আলোচনা করা আছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। আজকে আমাদের লেকচার এ পর্যন্তই, এই 4 অধ্যায়ের আমরা শেষ করলাম। তোমরা ফাইনালি যে কাজটা করবা, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ভালো করে পড়বা। আর এখানে রচনামূলক 2টি আছে, 2টোর মধ্যে তোমরা এই 2টোই ভালো করে পড়বা। একটার উত্তর হচ্ছে 4.6, মানে 3টেরই উত্তর কাছাকাছি। একটা প্রশ্ন বলি 3টে লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তারপরও ফার গার্মেন্টস যদি উৎপাদন সম্বন্ধে আলোচনা করতে চায় তাহলে 4.6 নিশ্চিত ব্যবহার করবা। ফার গার্মেন্টস উৎপাদন যদি প্রণালী চায় ব্যাখ্যা করো তাহলে হলো 4টা দিলে হবে। আর ফার পশুর চামড়া প্রক্রিয়াজাত, জাস্ট প্রসেসিং, ওয়েট প্রসেসিংয়ের মধ্যে ধাপটা চায় যে পশুর চামড়া প্রক্রিয়াজাতের ধাপগুলো সম্বন্ধে আলোচনা বা ব্যাখ্যা করো। এটা তোমাদের ওই সোকিং, ওয়াশিং, ফ্লেশিং এই যে ধাপগুলো আছে সেগুলো তোমরা পড়বা। হ্যাঁ, তো তোমাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের এরপরে তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে, আজকে আমি শেষ করব। এরপরে আমাদের গার্মেন্টস ডিপার্টমেন্টে ডাইং অ্যান্ড ওয়াশিং আমি ক্লাস নেব, ঠিক আছে? তোমরা সেই পর্যন্ত ভালো থেকো এবং পড়াশোনা ঠিকঠাক করে যাও। হ্যাঁ, যে কোনো সমস্যা আমরা কিন্তু আছি তোমাদের পাশে। বিগত দিনে যেমন ছিলাম আজকেও আমরা থাকবো। আমাদের শুধু একটাই কথা যে তোমরা ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ।